বিভিন্ন জায়গায়। সুতরাং এই পূজা পার্বণের সময় যে আমরা বেশি করে আলোচনা করি, আমি বলি ভাই এই পূজার 4-5 দিন আপনারা সকলে মণ্ডপে যান, পূজা অনুষ্ঠানে যান, অনেকেই যান না গিয়েও কথা বলেন সম্প্রীতির পক্ষে। এই কথাটা 365 দিন বলতে পারেন না? আপনারা ওয়াজ মাহফিলে কথাগুলো বলেন না কেন? জুমাবারে খুতবাতে এই সম্প্রীতির কথা বলবেন না কেন? শুধু কি মঠ মন্দিরে গিয়ে পূজার অনুষ্ঠানে কেন বলবেন? আমার রাজনৈতিক দলের নেতা নেতৃত্বকে বলবো, আমার বুদ্ধিজীবীদের বলবো, আপনারা খুবই সোচ্চার হন, যখন পূজা মণ্ডপে যান, বুদ্ধদের অনুষ্ঠানে যান, খ্রিস্টানদের অনুষ্ঠানে যান। একই কথা আমরা ওয়াজ মাহফিলে শুনতে চাই। আমরা সমস্ত মসজিদগুলোতে একই কথা শুনতে চাই এবং সারা বছর ধরে আমরা এই কথাগুলো শুনতে চাই। এটা কোনো একদিনের বিষয় না, এটা চর্চার বিষয়। আমাদের সংবিধানে লেখা থাকলে হবে না, এটা চর্চা করতে হবে। অসাম্প্রদায়িক বাংলাদেশ করব, বৈষম্যহীন সমাজ ব্যবস্থা করব, হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সকলের সমান অধিকারের কথা বলবো, কিন্তু আমরা কেউ চর্চা করব না। ইদানিং আমি দেখতে পাচ্ছি আমার ভাইয়েরা তারা এগুলো বলছে, হয়তো আগে থেকেই বলছে, এখন দৃশ্যমান হয়েছে। অনেকেই আমার এখানে যারা আছেন তারা বলতেছে, খুবই ভালো। এটা আমার কথা হচ্ছে, বাংলাদেশে যদি আপনি এই সাম্প্রদায়িক গোষ্ঠীরা মধ্যে মধ্যে যে সমস্ত অপকর্ম করে, এগুলোর বিরুদ্ধে শুধু সোচ্চার হলে তো হবে না, তাদের আইনের আওতায় আনতে হবে। 1972 সনে প্রথম ধাক্কাটা আমরা খেলাম। আমি বলছি যে দুর্গা মণ্ডপে আক্রমণটা হলো, এখানে মরণচাঁদের মিষ্টির দোকানে, ওখানে পূজা হয় আপনারা জানেন, নবপুরে পারিবারিক পূজা। সেই পূজা ভেঙে দিল 72 সনে, চট্টগ্রামে ভেঙে দিল। সেই বিচার আচার কি বঙ্গবন্ধু করেছিল? করতে পারেনি। রমনা কালী মন্দির, এটা কারা ভেঙেছে? পাক বাহিনী ভেঙেছে। শতাধিক ভক্তবৃন্দকে এখানে নিহত করা হয়েছে, হত্যাকাণ্ড হয়েছে, গুড়িয়ে দেওয়া হয়েছে, এগুলো আমরা জানি। আর ভাই দেশ স্বাধীন হবার পরে সবকিছু পুনর্নির্মাণ হলো না? রাস্তাঘাট, কালভার্ট যেগুলো বা শহীদ মিনারের ক্ষতি হয়েছিল সেগুলো করে দিলাম না আমরা? সবই তো করলাম। তো রমনা কালী মন্দিরটা করলেন না কেন? সেখানে যখন নিয়ে গেল হিন্দু নেতারা যে আমাদের রমনা কালী মন্দির ফিরে দেন, বঙ্গবন্ধু বললো এখানে তার কালী মন্দির হবে না, আপনারা পশ্চিমগোলায় চলে যান। হলো কথাটা? এটা তো দেবত্র সম্পত্তি, এটা আপনি বললে পশ্চিমগোলায় আমি নিতে পারি, আপনারা নিতে পারবেন। এই তো অবস্থা। আপনি বিমানটা সুলভ আচরণ হয়েছে পাকিস্তান আমলেও হয়েছে, বাংলাদেশের শুরু থেকে এটা আমরা এগুলোর ঘটনা আমরা পড়ে গেছি। তারপর সেই রমনা কালী মন্দির উদ্ধারের জন্য কত আন্দোলন করতে হয়েছে। তপন বাবু ছিলেন ছাত্র জীবনে, আমরা করেছি মিছিল মিটিং অশোক তরুবাবুরা কলেজে করে, এক পর্যায়ে গিয়ে আমরা সেটা উদ্ধার করি। এটা তো দেবত্ব সম্পত্তি, এটা চাইলে তো ছেড়ে দেওয়া যায় না। সেরকম ধরেন এই যে অর্পিত সম্পত্তি, যেটা আপনারা জানেন শত্রু সম্পত্তি, কি আশ্চর্য ব্যাপার। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এই 3 সম্প্রদায়ের যত সম্পত্তি আছে এগুলো নাকি সব শত্রু সম্পত্তি হয়ে গেল। কিভাবে হলো? 65 সনের যুদ্ধ হয়েছিল মাত্র 11 দিন। সেই যুদ্ধের মধ্যে একটা ইমার্জেন্সি অর্ডার দিল যে তৎকালীন পাকিস্তানিরা যুদ্ধের কারণে যদি ভারতে অবস্থান করে সাময়িকভাবে তাদের সম্পত্তিটা নেওয়া হবে, দেখভাল করার জন্য। আইনটা তো ভালো ছিল, অর্থাৎ সরকার হচ্ছে এখানে কাস্টোডিয়ান। পাকিস্তান সরকার তাদের সম্পদ ব্যবসা বাণিজ্যগুলো দেখভাল করবে, অ্যাবসেন্টি ওনারদের কাস্টোডিয়ান হিসেবে দেখভাল করবে। এবং সেটার মেয়াদ ছিল 6/9/65 থেকে 16/2/69, এই কয়েক মাস। এবং 16/2/69 কিন্তু এই ইমার্জেন্সিটা উঠে গেছে। কিন্তু আমরা কি দেখতাম, যেসব সম্পত্তি নিয়েছিল কাস্টোডিয়ান হিসাবে সেগুলো তো ফেরত দেয় নাই, সেগুলো আরো মালিকানা সরকার নিয়ে গেল। আবার এটাকে কন্টিনিউ করলো 16/2/69 পরে। আমরা আশা করেছিলাম বাংলাদেশ মুক্তিযুদ্ধের মাধ্যমে আমাদের স্বাধীনতা এবং সংবিধান আসলো, এটা আর অকার্যকর। কিন্তু তাকে অকার্যকর হয়েছে এই আওয়ামী লীগ সরকারে, সেটাকে আবার কন্টিনিউটি দিল। কি নামে? অর্পিত সম্পত্তি নামে। আগে ছিল শত্রু সম্পত্তি, তারপরে করলো অর্পিত সম্পত্তি।